শরীফুলকে একাদশে আনবো। জাকির আলী অনেক রেস্টে যাবেন। শান্ত ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি করছেন আমি ৪ টা পেস বোলারের কাছে যাব। তৌহিদ হৃদয় মাশাআল্লাহ খুব চমৎকার। লিটন, সৌম্য তখনই ধারাবাহিক হবেন তাদের গেম প্ল্যানটা যদি একই রাখতে পারেন। যেই মাঠে খেলা হবে সেন্ট ভিনসেন্টে সেখানে কিন্তু বাংলাদেশ নিউ ইয়র্ক থেকে খেলে সেন্ট ভিনসেন্টে গিয়েছেন শুনেছি যে তাদের চার্টার্ড ফ্লাইট ছিল কিন্তু ৫ ঘন্টা ডিলে হয়েছে ফ্লাইট। তো বড় একটা জার্নি তারা করেছেন পুরা টিম। খেলার পরেই চলে গিয়েছেন। প্র্যাকটিস সেশনও হয়তোবা আজকে হয়তোবা করছেন না। কালকে বাংলাদেশের খেলা। আ তো আর এই মাঠটাতে ১০ বছর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়েছেন। ১০ বছরের মধ্যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়নি। তো বাংলাদেশের সাথে নেদারল্যান্ডের ম্যাচ হবে। এখানে খেলার এক্সপেরিয়েন্স আছে। মাহমুদুল্লাহ খেলেছেন, সাকিব তারাও ওয়েস্ট ইন্ডিজে খেলার একটা এক্সপেরিয়েন্স আছে। উইকেটটা হয়তোবা ধীর ধীরগতি উইকেটই হবে আমার ধারণা আরকি। আমেরিকার মতনই উইকেট হবে। তো সেখানে একাদশে আমি মনে করি যে আসলে শরীফুল যদি পুরাপুরি 100% ফিট থাকেন, এভেইলেবল হয় যে সিলেকশনে, ডেফিনিটলি আমি শরীফুলকে একাদশে আনবো এবং আ জাকির আলী অনেক হয়তোবা এই জায়গায় রেস্টে যাবেন। তার জায়গায় আমি শরীফুলকে আমি ৪ টা পেস বোলারের কাছে যাব। আমি যেহেতু ৪ টা পেস বোলারই অসাধারণ ফর্মে আছেন। সাকিব এবং রিশাদ ২ টা বোলার আছে এবং মাহমুদুল্লাহ ৭ টা। যদি আপনার প্রয়োজন হয় যাকে খুশি করাতে পারবেন। তো আমি নেক্সট ম্যাচে নেদারল্যান্ডের সাথে আমি বোলিং অপশন যাব এবং আমি টস জিতলে ব্যাটিং করার চিন্তা করব। কারণ তাদের সাথে যদি আপনি আগে বোলিং করেন এবং তারা যদি এনিথিং 140-50 করে তাহলে কিন্তু আমাদের ওই রান চেজ করাটা কঠিন হয়ে যাবে। আমরা যদি এনিথিং 140-50 করি, আমার মনে হয় যে আমাদের বোলাররা যেভাবে রিদমে আছে লাস্ট ২ টা ম্যাচে দেখেছি। তো আমাদের জেতার জন্য সহজ হবে আমাদের এবং ২০২২ অ্যা টি-20 ওয়ার্ল্ড কাপেও আমরা তাদেরকে কিন্তু পরে বল করে হারিয়েছিলাম। আমরা ১৪০ এর মতন করেছিলাম। সেখানে তাসকিন চমৎকার একটা স্পেল করেছিল নতুন বলে। ৪ ওভারে মনে হয় ১২ বা ১৩ রান দিয়ে ২ টা উইকেট নিয়েছিল। তো আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডের সাথে যদিও ওয়ানডে ক্রিকেটে যদি আমরা অ্যা বিবেচনা করি, আমরা এই পর্যন্ত ৭ টা ম্যাচ খেলেছি। ৪ টা আমরা উইন করেছি, তারা ৩ টা উইন করেছে। রিসেন্ট 50 ওভার ওয়ার্ল্ড কাপেও তারা আমাদেরকে হারিয়েছে। তো তাদের কনফিডেন্স লেভেলটা হাই থাকবে ডেফিনিটলি। আ তো তাদের সাথে আমরা যেই ম্যাচটা হেরেছি সেখানেও কিন্তু আমরা চেস করতে গিয়ে ২৩০ রান করতে পারিনি। তো সেই কারণে আমার মনে হয় যে আমাদের ব্যাটিং করা উচিত আগে টস জিতলে এবং ব্যাটসম্যান একটা কম খেলিয়ে জাকির আলী অনেককে রেস্ট দিয়ে আমার মনে হয় যে শরীফুল আপনি বোলারের অপশনটা বাড়াবেন। কারণ দেখেন আপনার সাউথ আফ্রিকার সাথে আমরা সবাই খুব বাহবা দিচ্ছি। কিন্তু সেই জায়গায় যদি শরীফুল থাকতো আ তাহলে কিন্তু তাদেরকে আমরা ২৪ রানে ৪ উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা। সেখানে কিন্তু আমরা ৭০-৮০ রানে অল আউট করতে পারতাম। এই চিন্তাটা কিন্তু আমরা কেউই করিনি। আমার কাছে মনে হয়েছে যে আপনার বোলিং অপশনটা বেশি রাখতে হবে। যেহেতু শান্ত লাস্ট ম্যাচে প্রায় ২০-২৫ টা বল খেলেছেন, তার একটা আলাদা একটা কনফিডেন্স পাবে নেক্সট ম্যাচে। তৌহিদ হৃদয় মাশাআল্লাহ খুব চমৎকার আ টাচে আছেন। মাহমুদুল্লাহ টাচে আছেন ভালো। আ তো সেই লিটন ১ম ম্যাচটা ভালো ব্যাটিং করেছেন। 2nd ম্যাচটা আবার তার গেম প্ল্যান থেকে সে সরে গেছে। এই জায়গাটায় আমাদের একটা বড় প্রবলেম হয় আমাদের প্লেয়ারদের। যেহেতু আমিও এখনো খেলছি এবং আমিও এই সিচুয়েশনে এই কাজটাই করতাম যে একটা ম্যাচে রান করলে পরের ম্যাচে আবার ডিফারেন্ট গেম প্ল্যান নিয়ে আসতাম। কিন্তু সাউথ আফ্রিকার সাথে কিন্তু লিটনের ডিফারেন্ট গেম প্ল্যানটা আনা দরকার ছিল না। সে জাস্ট স্টে ইন দ্য উইকেট যেভাবে সে 38 বলে 36 করেছিল, সেভাবে যদি প্ল্যান করে দেখেন আপনি যদি শ্রীলঙ্কার সাথে উইকেট হয়তোবা ভালো ছিল। কিন্তু সেখানে কিন্তু সে কোনো হেরি-ফেরি শট খেলেনি। ডাউন দ্য উইকেট যায়নি, ক্রস খেলেনি। ১ম বল সে সরে যেয়ে মারার চেষ্টা করেনি কোনো স্পিনারকে। সাউথ আফ্রিকার সাথে যদি আপনি খেয়াল করেন, সে কিন্তু ১ম বল থেকেই আগে অ্যাটাকিং মুডে ছিলেন। কেন? জাস্ট ফার্স্ট ম্যাচে সে 36 করেছে ভেবেছে যে সে পুরাপুরি কনফিডেন্স পেয়ে গেছেন। না, ওই ম্যাচেতে সে এমন কোনো শটস খেলেনি যে তার কনফিডেন্স। সে উইকেটে থাকার চেষ্টা করেছেন এবং সে সাকসেস হয়েছেন। তো আমিও সেম জিনিসটা করি বলেই বলছি যে আমরা একটা ম্যাচে রান করলে ভাবি যে আমি ফর্মে চলে এসেছি।
ফর্মে আসার জন্য আপনাকে অ্যাটলিস্ট ৪-৫টা ম্যাচ আপনাকে একই স্টাইলে খেলতে হবে। তারপরে আপনি ফর্মে আসবেন। তো আমি আশা করব যে লিটন ক্রিকেটিং শটস খেলবেন। কারণ যে আউটটা হয়েছেন মহারাজের বলে, ফার্স্ট বল। সে ফার্স্ট বলে উইকেট ছেড়ে মারার জন্য গিয়েছেন। সে যদি নরমাল উইকেটে দাঁড়াতেন, যেটা তৌহিদ হৃদয় কেন সাকসেসফুল, সে কিন্তু স্টেবল আছেন। ২ টা পা মাটিতে আছেন, হেড পজিশন ঠিক আছেন। তার কাছে দেখেন কোনো ডিফিকাল্টি মনে হচ্ছে না যে কোনো উইকেটেই। যেকোনো উইকেটই সে চমৎকারভাবে অ্যাডজাস্ট করছেন। বিকজ অফ তার হেড পজিশনটা ভালো আছে এবং তার ২ টা পা একই স্টাইল, একই লাইনে থাকে। তো লিটন আশা করব যে আসলে নেক্সট ম্যাচে বা নেক্সট ২ টা ম্যাচে সে যেভাবে শ্রীলঙ্কার সাথে প্ল্যান করেছেন, ঠিক সেভাবেই খেলা উচিত। কারণ এই উইকেট গুলাতে আপনাকে ১৪০-১৫০ করলে আপনার বোলাররা যেভাবে ফর্মে আছেন, আপনি ম্যাচ জেতাতে পারবেন। ভালো উইকেট হলে আপনাকে বলতে হবে না। আপনাকে অটোমেটিক আপনার বডি আপনাকে মারার জন্য পারমিট করবে। যেহেতু ভালো উইকেট না, এখানে আপনাকে যতই আপনি ট্রাই করেন, আপনার সম্ভব না পারফর্ম করাটা। তো আমি একটাই চেঞ্জ আ আশা করি যে শরীফুল চলে আসবেন। কারণ তানজিম সাকিব অসাধারণ বোলিং করছেন, তাসকিন ভালো করছেন, মুস্তাফিজ ভালো করছেন। আপনি যদি ৪ টা ফাস্ট বোলার থাকে ১৬ টা ওভার, আপনার আ অসাধারণ। যেহেতু আমরা সাকিবকে লাস্ট ম্যাচে মাত্র ১ ওভার বল করতে দেখেছি। তো সেই জায়গায় আমার মনে হয় যে বোলিং অপশনটা বাড়ানোই বেটার। খামাখা ব্যাটসম্যান বাড়িয়ে আমরা কিন্তু রিশাদের ব্যাটিংটা পাচ্ছি না। আমরা তাসকিনের কাছ থেকে ৪ বল ৫ বলে ১০-১২ রান করার মতন ক্যাপেবল আমি মনে করি তাসকিন। তানজিম সাকিবও সেও ২-৩ বলে ৫-৬ রান করার মতন ক্যাপেবল। তারা ওই শটটা খেলতে পারে। তো ওদেরও অপরচুনিটি করে দেওয়া উচিত। এক্সট্রা ব্যাটসম্যান খেলিয়ে উপরের ব্যাটসম্যানদের আ ব্যাকআপ হিসাবে আরেকটা ব্যাটসম্যান খেলানো এটা কোনো মানেই নেই। তামিমের কথায় কোনো সমস্যা হয়েছে আমি মনে করি না। আমাদের বাংলাদেশী প্লেয়াররা আমরা একটা ম্যাচে একটু রান করলে আবার আমাদের গেম প্ল্যানটা চেঞ্জ করে ফেলি। সেই কারণেই আ আরকি তামিম, সাকিব, মুশফিকের মতন প্লেয়ার আমরা পাইনি। তারা কিন্তু গেম প্ল্যান চেঞ্জ করে না। তারা তাদের একই স্টাইলে খেলে গেছেন বলেই কিন্তু মাহমুদুল্লাহ বলেন, তারা সবাই কিন্তু একই স্টাইলে তাদের খেলা খেলে গিয়েছেন। যে ১ম এ হয়তোবা দেখে খেলেন, তারপরে যায়া সেট হলে রান করেন। তাই তারা এত লম্বা কেরিয়ার করেছেন এবং পারফর্ম করেছেন। কিন্তু আমাদের ইয়াং যারা আছেন লাইক সৌম্য সরকার, লিটন যাদেরই বলেন, ওরা অনেকটা আমার মতন আমি মনে করি যে আমিও এই ধরনের মেন্টালিটি ছিল যে এক ম্যাচে একটু রান করলে পরে এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করতে চায় ওরা। তো এক্সট্রাঅর্ডিনারি করতে চায় বলে আসলে ওই সময় ফেলটা বেশি হয়। তো আপনার এক্সট্রাঅর্ডিনারি না করে আপনি যেভাবে ১ম ম্যাচে রান করেছেন, লিটনের যে রানটা করেছে আমার কাছে ভালো লেগেছিল। যে বল টু বল খেলেছেন, এখানে কোনো প্রয়োজন নাই আপনাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করার। তো লিটন, সৌম্য তারা তখনই আসলে ধারাবাহিক হবেন তাদের গেম প্ল্যানটা যদি একই রাখতে পারেন। ১ম দিন এক ধরনের গেম প্ল্যান মেন্টালিটি নিয়ে আসছেন যে, "না আমি দেখে খেলবো।" পরের দিন আপনি চলে গিয়েছেন যে ফাস্ট বল থেকে সরে যেয়ে পুল, তারপর ক্রস শট, সরে যেয়ে আপনার এক্সট্রা কভার দিয়ে মারতে। এই জিনিসগুলো আমিও করতাম। সেই কারণেই আসলে আমার কাছে মনে হয় যে লিটন এবং সৌম্য সরকার তাদের আরকি প্রচুর মেন্টালি আরকি কাজ করা উচিত যে আসলে কিভাবে? কারণ তারা যেই প্লেয়ার, ওরা যদি চায় যে আমি সোজা খেলবো, আমি সিউর যে ওদের কোনো বোলার ওদের আউট করতে পারবে না। তো এই জিনিসটা তাদের বুঝতে হবে। এই জিনিসটা আমিও যখন নিষেধাজ্ঞা থেকে এসেছিলাম এবং যেই বছর আমি ৫ টা সেঞ্চুরি করেছিলাম, সেইম জিনিস আমার প্ল্যান করেছিলাম বলে আমি টানা ৩ ম্যাচে ৩ টা সেঞ্চুরি করতে পেরেছিলাম। যে আমি নিজের সাথে আলাপ করেছি যে, না আমি যদি সোজা ব্যাটে খেলি, কোন বোলার আউট করতে পারবে না। এইভাবে যদি চিন্তা করে ডেফিনিটলি আমি মনে করি লিটন এবং সৌম্য সরকার যদি তারা এইভাবে চিন্তা করে যে আমি সোজা খেলবো, এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চাবো না, তাহলে তারা রেগুলার রান করবে। তারা চায় এক্সট্রাঅর্ডিনারি কিছু করার জন্য। সৌম্য সরকার ফার্স্ট ম্যাচে দেখেন ১ম বলেই সে সুইপ করতে গিয়েছেন। তো দরকার নাই। ফার্স্ট বলে আপনাকে সুইপ করতে আপনি ফার্স্ট বলটা দেখেন না কিভাবে কি বল হচ্ছে। বল ঘুরছে নাকি সোজা যাচ্ছে। আপনি না বুঝে আপনি থাপ করে সুইপ করে দিয়েছেন। পরের বল কি করলেন? আউট হয়ে গেলেন। তো এই কারণে আমি বলব যে লিটন, সৌম্য তাদের
গেম প্ল্যানটা নিয়ে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করা উচিত। কারণ নেদারল্যান্ড তাদের সাথে আপনার এত এক্সট্রাঅর্ডিনারি কিছু করার প্রয়োজন নেই। তারা বল করবে 130, 135 পেসে। তো ওই বলের এগেইনস্টে জাস্ট আপনার ভালো বল এক্সপেক্ট করবেন। যেটা রুম দিবে সেটা স্কোয়ার কাট করবেন বা পুল করবেন। এভাবে রান করতে হবে। তানজিম তামিম আসলে ২ টা ম্যাচই মিস করেছেন। ১ম ম্যাচে তো একদম ইজি হাফ ভলিবল যেটা পুশ করলেই হতো সেটা সে বড় শট করতে গিয়েছেন। এবং এই জিনিসগুলা যদি আপনি না বুঝেন যে ও বল করছেন এবং সেটা আমার ভিতরে আসবে, তার জন্য ভিতরে আসছে। তো সেই জায়গায় যদি আপনি ব্যাট এবং পায়ের গ্যাপ রাখেন তখনই কিন্তু আউট হওয়ার চান্স থাকে এবং সেটাই হয়েছে। 2nd ম্যাচে ২ টা চমৎকার বাউন্ডারি মেরেছিল এবং লাস্ট বলে সে আবার একটা এক্সট্রা স্কোয়াড ড্রাইভ মারতে গিয়ে বলটা এক্সট্রা একটা বাউন্স করেছেন। আউট হয়ে গেছেন দুর্ভাগ্য আমি বলব। যে অবশ্যই তার মধ্যে সুপারস্টার হওয়ার মতন ক্যালিবারি আছেন। সেই জিনিসটা সেও যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে আসলে কোন বলটা মারবো, কোন বলটা মারবো না, কোনটা তার স্ট্রং পয়েন্ট। সেই জিনিসটা যদিও যেটা সে আউট হয়েছেন এটা তার স্ট্রং পয়েন্ট। কারণ সে স্কোয়াড ড্রাইভটা খুব পছন্দ করে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে যেটা আমার কাছে আমারও হয়েছিল যে যার ওর হাতে কিন্তু সবগুলা শটস আছে। আপনি কাট, পুল, ড্রাইভ সব ধরনের স্পিন ভালো খেলতে পারে। যখন আপনার সব শটস থাকে তখনই আসলে একটা প্লেয়ার খুব তাড়াতাড়ি আউট হয়। তাকে এখন ডিসাইড করতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব শটস কিন্তু লাগে না। আপনি যদি দেখেন তামিম ইকবাল যে ১৫-১৭ হাজার রান করেছেন সে কিন্তু সব শটস খেলতো না। সে ওই পায়ের উপরে বল আসলে ফ্লিক করতো, ড্রাইভ খেলতো। সব শটস পারে কিন্তু শুরুতে আপনি সব শটস খেলতে পারবেন না। তানজিম তামিম শুরুতে সে পুল খেলতে চায়, স্কোয়ার কাট করতে চায়, ড্রাইভ করতে চায়, ফ্লিক আরকি সব শটস আপনি শুরুতে করতে পারবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটের। কারণ অপোনেন্টের বোলাররা সবাই কিন্তু কোয়ালিটি বোলার। তো সেই জায়গায় আপনাকে অবশ্যই আ কিছু শটস সিলেকশন আপনার করতেই হবে যে আমি কোন শটটা শুরুতে করব তারপরে সেট হলে আপনি হয়তোবা সব শটস খেলতে পারবেন। শুরুতে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব শটস খেলতে গেলে আপনাকে আউট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করব যে ১ম ২ টা ম্যাচে রান করেনি। আ কিন্তু ইনটেন্ট ছিল, ডেফিনিটলি ইনটেন্ট ছিল। আ টি-20 ক্রিকেটে এটা খুব প্রয়োজন। তো নেদারল্যান্ডের সাথে আমি আশা করব যে সে ইক আ একটু টাইম নিবেন। কারণ বাজে বলের জন্যই ওয়েট করবেন। ক্রিকেটিং শটস গুলা খেললেই এবং যখন সে ১৫-২০ রান করে আমি আশা করব সেটা যেন সে বড় করে। কারণ ২ টা ৪ বিউটিফুল ৪ মেরেছেন। ওই বলটা সে লিফট করলেও হতো। অনেক সময় কিন্তু ভালো ছাড়াটাও কিন্তু একটা পজিটিভ যে না আপনি কন্ট্রোল ছাড়ছেন। এই জিনিসটা ব্যাটসম্যানকে কিন্তু আলাদা একটা কনফিডেন্স দেয় যে না আমি ভালো বলও ছেড়ে দিচ্ছি। তার মানে বলার কিন্তু বুঝবে যে না আপনি কন্ট্রোলে আছেন যে আপনি ভালো বল ছাড়ছেন। আ তো এই জিনিসগুলা যত তাড়াতাড়ি তারা শিখবে তাদের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো আমি মনে করি। ওইটা তো তাদের একটা আলাদা কনফিডেন্স দিবে যেটা আমাদের দিয়েছে শ্রীলঙ্কার সাথে খেলায়। কারণ আমরাও কিন্তু শ্রীলঙ্কার সাথে আইসিসি ইভেন্টে কখনোই জিততে পারিনি। ২০২৩ ওয়ার্ল্ড কাপে আমরা জিতেছিলাম। সেটা কিন্তু আমাদের প্লেয়ারদের আলাদা একটা কনফিডেন্স দিয়েছে যে না আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি এবং সেটাই হয়েছে। আ নেদারল্যান্ডকেও ডেফিনিটলি এটা একটা কনফিডেন্স দিবে আমাদের সাথে খেলার সময়। কারণ রিসেন্টলি তারা আমাদের হারিয়েছেন এবং লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপেও তারা কিন্তু খুব ফাইট করেছিলেন আমাদের সাথে। তো নেদারল্যান্ড টিম ডেফিনিটলি তারা ভালো ক্রিকেট খেলছেন। সবচেয়ে ইমপ্রুভ একটা টিম যদি বলি এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যারা অ্যাসোসিয়েট টিমগুলো আছেন তারা সবচেয়ে বেশি ইমপ্রুভ। কারণ তাদের প্রচুর অলরাউন্ডার আছে টিমে। আপনি যদি দেখেন যে পেস বোলিং অপশনটা তাদের ৪ টা পেস বোলার আছেন, একটা কোয়ালিটি স্পিনার আছেন। তো সেই জায়গায় ডেফিনিটলি আমার কাছে মনে হয় যে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। সহজ হবে না। আমাদের যদি বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। ট্রাম্প কার্ড তো আমাদের বোলিং ইউনিট তো অসাধারণ ফর্মে আছেন। আমি আশা করব যে সবাই ভালো করবেন। বোলিং, ফিল্ডিং চমৎকার হয়েছে। ২ টা ম্যাচে মনে হয়েছে যে আমাদের ইউনিটিটা ভালো। আ সবাই খুব ইনভলভ আ মাঠের মধ্যে। আ ব্যাটিং এ জাস্ট একটু আ আরকি আমার কাছে মনে হয় যে তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ তো ভালো খেলছেন। সাথে বাকি যারা আছেন বিশেষ করে শান্তর লাস্ট ম্যাচে
24টা বল খেলেছেন। রান হয়তোবা বেশি করতে পারেনি। কিন্তু ওই 24টা বল তাকে আলাদা একটা কনফিডেন্স দিবে যে না আমি উইকেটে থাকতে পারি। যেহেতু আমি মনে করি যে তার দায়িত্বটাই হবে যে পুরা 20টা ওভার খেলা। সে যদি ৬০-৬৫টা বলও খেলতে পারে আমি সিউর যে ইজিলি সে ৭০-৭৫ রান করতে পারবেন। কারণ সে সেট হলে কিন্তু পরে হয়তোবা বড় শটস খেলতে পারবেন। লিটন সেও একটা ম্যাচে রান করেছেন, আরেকটা ম্যাচে বড় রান করেনি কিন্তু এট লিস্ট ১৩-১৪টা বল খেলেছেন। আমি আশা করব যে সে ১ম ম্যাচে যেভাবে মাইন্ডসেট নিয়ে খেলেছেন সেভাবে খেলবেন। সাউথ আফ্রিকার সাথে কিন্তু মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট ছিল তার। হয়তোবা প্ল্যান ছিল যে পাওয়ার প্লেতে যত বেশি রান করা যায়। কিন্তু সেভাবে আপনার ক্রিকেটিং শটস খেলে যদি রান করেন আপনার কনফিডেন্সটা বেশি বাড়বে এবং আ কন্ট্রোলে থাকবেন। আপনি যদি ক্রস শট খেলে রান করার চেষ্টা করেন আপনার নিজেরও কন্ট্রোল আসবে না। বাইরে থেকেও কিন্তু কনফিডেন্স পাবে না কেউ। তো অবশ্যই লিটন, শান্ত এই ২ জন তানজিম তামিমের কাছ থেকেও আশা করি। সাকিবের কাছ থেকেও আমরা আশা করব ডেফিনিটলি। আ সাকিব অলওয়েজ এই ধরনের টিমের এগেইনস্ট এ ডেঞ্জারাস প্লেয়ার। তার বোলিং এবং ব্যাটিং ডেফিনিটলি আমাদের এই ম্যাচে লাগবে আমি আশা করি। তো আমি কনফিডেন্ট যে আসলে আমাদের প্লেয়াররা তাদের বেস্ট পারফরম্যান্সটা করবেন নেদারল্যান্ডের সাথে। শান্ত ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি করছেন। আমি বলব যে ২ টা ম্যাচই সে চমৎকারভাবে বোলার রোটেশন গুলা করছেন অসাধারণ। জাস্ট ব্যাটিং পারফরম্যান্সটা যদি সে নিয়ে আসতে পারে, আ মানুষ কি বলল এটা না শুনে তার গেম প্ল্যানটা করতে হবে। সে যেন এখন ওই স্ট্রাইক রেটের জন্য না যায় যে না আমার স্ট্রাইক রেট তার যে গেম প্ল্যান সে ৬০ বল খেলার চেষ্টা করবেন। ৬০ টা বল খেললে ইজিলি ৭০-৮০ রান করার মতন ক্যাপেবল। সে কিন্তু টি-২০ ক্রিকেটে ২ টা 100 করেছে। তো এইসব পজিটিভ জিনিসগুলা তার ব্রেইনে নিয়ে আসা উচিত এবং আমি মনে করি যে ক্যাপ্টেন্সি সে অসাধারণ করছেন। আমি সবসময় বলছি যে বোলিং রোটেশন গুলো খুব ভালো করছেন। ব্যাটিং পারফরম্যান্সটা ভালো হচ্ছে না। এটা কিন্তু একটা পজিটিভ দিক যে শান্তর মধ্যে আছে যে দেখেন তাকে কিন্তু তার ফেস কিন্তু কখনোই নার্ভাস মনে হচ্ছে না যে সে রান করছেন না। কিন্তু অনেক সময় আছে আমাদের আমাদের প্লেয়াররা আপনি দেখবেন যে লিটনের ফেসটাই যদি আপনি খেয়াল করেন, ১ম ম্যাচে যখন লিটন খেলেছেন তার ফেসটা কিন্তু খুবই ছোট ছিল। আ এক্সাক্টলি। তো আপনার একটা প্লেয়ারের ফেস দেখলে কিন্তু বোঝা যায় যে সে আসলে কতটা কনফিডেন্ট। তো শান্তর মধ্যে ওই রান না করলেও তার চেহারার মধ্যে কিন্তু ওই আ কনফিডেন্ট না এরকম মনে হয় না। সে কিন্তু খুব পজিটিভ। তো আমি আশা করব যে তার বোলিং রোটেশন, ক্যাপ্টেন্সি সবই ভালো হচ্ছে। জাস্ট ব্যাটিং এ আপনার জাস্ট টাইম নিয়ে খেলা আরকি। এবং আরেকটা জিনিস আমি খেলা দেখে মনে হচ্ছে যখনই সে সামনের পায়ে খেলছে আপনি যদি খেয়াল করেন যে তার সামনের পাটা মুভ করছে না। খালি জায়গায় দাঁড়িয়ে ব্যাটটা নামিয়ে খেলছেন। যদি সামনের পাটা একটু মুভ করতে পারে তাহলে আমার মনে হয় যে তার জন্য আরো ইজি হবে, কমফোর্টেবল হবে। আ সামনে যখনই সে ডিফেন্স করছে সেটা শুধু সে ব্যাট নামাচ্ছেন, পাটা মুভ করছে না। তো একটু পাটা যদি মুভ করে আমি মনে করি যে তার জন্য আরো সহজ হবে খেলাটা।